পাঠ শব্দটি কিন্তু খুবই মারাত্মক। কোরআন কোরআন থেকে শুরু করে পাঠ শব্দটিকে সামাজিকভাবে দেখা হচ্ছে অর্থনৈতিক সামাজিক সমৃদ্ধির একটা উপায় হিসেবে, কিন্তু এর অপর পিঠে যে পৃথিবীর রহস্য, সৃষ্টিকর্তা, পৃথিবীর উপরে নিচে এবং চতুষ্পার্শ্বে যে জীবনধারা এবং যে জীব বৈচিত্র্য, অণুজীব, এই বিষয়গুলি নিয়ে যখন মানুষ প্রচণ্ডভাবে ভাবতে শুরু করে, একটা পাঠ শুরু করে, তখন সে পাঠ কিন্তু সামাজিক সংহতের বিরুদ্ধেও চলে যেতে পারে, রাষ্ট্রের বিরুদ্ধেও চলে যেতে পারে। সুতরাং পাঠ শব্দটি খুবই মারাত্মক। সেজন্য বেশি জানা মানুষ বা জ্ঞানী মানুষকে কিন্তু আমাদের মতো স্থবির সমাজ কিন্তু পছন্দ করে না। আপনারা হয়তো জানেন, কিছু জ্ঞানময় সত্তা বাংলাদেশেও বসবাস করেন, কিন্তু তারা খুবই নিগৃহীত ছিলেন। এই বাংলাদেশের কথাই বলছি, ভারত রাষ্ট্র বা বিশ্বভুবনে আমাদের যেতে হবে না। যেমন ধরুন আহমদ সফর কথাগুলো এই রাষ্ট্র কিন্তু পছন্দ করতে পারে না। এবং সিভিল সমাজ যেটা বলি, এই যে আমরা কিন্তু সিভিল সমাজের ভিতরে পড়ি, আমাদের মধ্যেও কিন্তু সকলেই এক বাক্যে আহমদ সফাকে কিন্তু গ্রহণ করতে পারেন না। আবার হুমায়ুন আজাদের কথা বলি, তিনিও ছিলেন একজন জ্ঞানময় সত্তা, বিশ্ববিদ্যালয়ে পড়াতেন, সেটা বড় কথা নয়, সেটা হচ্ছে তার পেশা, শিক্ষাকে বিতরণ করা। কিন্তু শিক্ষা বিতরণ ব্যতী রেখে তার ভেতরে যে নিজস্ব একটা সত্তা সৃষ্টি হয়েছিল, এই দেশ নিয়ে, এই মাটি নিয়ে, এই মানুষের ধর্মবোধ নিয়ে, ধর্মকে নিয়ে, ব্যবসা করা লোকগুলিকে নিয়ে তিনি যে কথাগুলো বলেছিলেন, লিখেছিলেন, লাউড স্পিকারে বলে বেড়াতেন, সে কথাগুলো কিন্তু পাঠ থেকে নিজস্ব ভাবানুভূতির ভেতর দিয়ে একটা প্রচণ্ড ভয়াবহ শক্তি হিসেবে বেরিয়ে এসেছে। এইটাও কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ মানুষ পছন্দ করেন না। আপনাদের হয়তো মনে থাকবে, এই সত্যজিৎ রায়ের একটা ছবি, হীরক রাজার দেশে, সেখানে হীরক রাজার দেশে উৎপল দত্ত বলছেন, যে বেশি জানে সে তত কম মানে, জানার শেষ নাই, জানার চেষ্টা বৃথা। এগুলো কিন্তু এই ছবির চরিত্রগুলোর ভিতর দিয়ে এ কথা বলানো হচ্ছে, মানে এগুলো অনুসরণ করার জন্য না। সমাজের ভেতরে যে মানুষগুলো এই জাতীয় মনোভাব পোষণ করে, তাদেরকে এগুলি ব্যঙ্গ করা হচ্ছে, যে যত বেশি জানে সে তত কম মানে। এখন কম মানার কারণটা কি? তার জ্ঞানের পরিধি যে একটা ছিপি, সেটা খুলে গেছে। সে তখনই মানবে যখন বিপরীত সত্তার ভেতরে সৌন্দর্য দেখতে পাবে, তখনই মানবে তার ভেতরে নমনীয়তা, অপূর্ব বাক শক্তি, অপূর্ব চেতনা শক্তি, যেগুলি নিয়ে অহংকার নেই, যেগুলি একটা যে বলয়, একটা সাংস্কৃতিক বলয় বা বিদ্যা বলয় সৃষ্টি করার যে প্রয়াসটা চালিয়ে যাচ্ছেন, এইটা আমাকে সেই সুদূর চট্টগ্রামেও খুব করে মাতিয়েছে। আমার ভালো লেগেছে, কারণ এইসব পাঠচক্রের ভেতর দিয়েই আমরা যা কিছু সামান্য বুঝতে পেরেছি, মানুষকে বুঝতে পেরেছি। প্রথমত মানুষ, তারপর দেশ, এবং এই দেশে যে মানুষেরা বসবাস করে, যারা সংখ্যাগুরু শুধু নয়, আমি মুসলমান বলে নয়,
আমি সংখ্যায় 95% বলে নয়, আমার দেশের ভেতরে, আমার টেরিটরির ভেতরে যে ধর্ম, বর্ণ, ভাষা, গোত্র, এমনকি আচার আচরণ, যেটাকে আচরণ বলে, কি বলে, কৃত্য, যে কৃত্যে তাদের যে ব্যবধান বা তফাৎ, কিন্তু আমি সে তফাৎটাকে দেখেই যদি এই একটা একটা আইন প্রণয়ন করে দিই, সেটা শিক্ষা নয়। তফাতের ভেতরে কি আছে, কেন তারা তফাৎ হলো, কৃত্যের মধ্যে কেন তফাৎ, ভাষাটার মধ্যে কেন তফাৎ। আর যদি বলি যারা আল্লাহ, রসুল বা সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন, তারা কেন বলেন না যে এই ভাষাটা, এই যে বিচিত্র ভাষা, এগুলি তো আল্লাহর সৃষ্টি। এই যে বিচিত্র ধর্ম, বিশ্বের জায়গায় জায়গায় হাজার হাজার ধর্ম, হাজার হাজার পূজারী, তো এগুলি যদি মানুষের স্রষ্টা যেহেতু এক অদ্বিতীয়, তাহলে তার ধর্মগুলিও তো তারই, তার ভাষাটাও তো তারই। তাইলে আমি মানুষকে ভালোবাসতে পারছি না কেন? শুধু ধর্মের কারণে, শুধু বর্ণের কারণে, শুধু ভাষার কারণে। আবার সেখান থেকে আমরা যদি আসি, আমাদের মতো একটা ছোট্ট দেশ, যারা মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা দেশ অর্জন করেছি, ভাষার লড়াইয়ের ভেতর দিয়ে একটা ভাষার স্বতন্ত্রতা রক্ষা করেছি, আমাদের যেখানে এতটা ঐতিহ্য, সেই ঐতিহ্যের ভেতরে তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইতিহাস বলছে যে তোমরা একসঙ্গে কিন্তু লড়াই করেছ। লড়াইটা শত্রুর বিরুদ্ধে, শত্রুটা যেই হোক, হানাদার শব্দটা যদি বলে, হানাদারের বিরুদ্ধে তো তোমরা সবাই একসঙ্গে লড়াই করেছো। ভাষাটার জন্য তোমরা একসঙ্গে লড়াই করেছো। দেশ স্বাধীন হবার পর আজকে একটা বড় ধরনের সংকট পেরুতে আজকে 2025 গেল, আমরা তো এখনো সেই আমাদের প্রার্থিত বাংলাদেশটাতে পাচ্ছি না। কেন পাচ্ছি না? এটা কি আমাদের দোষ, ব্যক্তি হিসেবে আমাদের দোষ, নাকি রাষ্ট্র যারা চালাচ্ছেন তাদের দোষ, নাকি রাজনীতিবিদদের ভিতর দিয়ে আমলাতন্ত্র নামে যে একটা প্রকাণ্ড যে পাষাণ একটা বেদি রয়ে গেছে, যাদেরকে আমরা কিন্তু প্রশ্নের সম্মুখীন করতে চাই না বা করি না। আমরা শুধু দোষ করে যাচ্ছে কে? রাজনীতিবিদ। সে শেখ হাসিনা হোক, সে খালেদা জিয়া হোক, সে এরশাদ হোক, সে জিয়াউর রহমান হোক, তাদেরকে আমরা কিন্তু খালি আসামের কাঠ গোড়ায় দাঁড় করাচ্ছি। কিন্তু এই রাষ্ট্রের ভেতরে যে আরেকটা প্রচন্ড শক্তিশালী শক্তি রয়ে গেছে, যেটাকে আমলাতন্ত্র বলছি, তারা কি করছে? তাদেরকে কি আমরা কখনো বুঝতে চেষ্টা করেছি? তারা যদিও এই দেশেরই সন্তান, উচ্চশিক্ষিত সন্তান, বিশ্ববিদ্যালয় থেকে পাঠ করে, বিদেশ থেকে নানান ধরনের ডিগ্রি নিয়ে এসে, তারা যখন দেশের সংকটময় মুহূর্তে তাদের কোনো ভূমিকা দেখা যায়। রাজপথে মরতেছে আমার ভাইটি, যে বিশ্ববিদ্যালয়ে পড়ে, এবং তাকে মারতে যাচ্ছে যে সেও আমার ভাই, সেও বিশ্ববিদ্যালয়ে পড়ে, বাপের মায়ের শ্রমের টাকায় কত দূর দূরান্ত থেকে তারা গিয়ে সেখানে পড়তে যাচ্ছে, কিন্তু রাজনৈতিক সমস্যায় পড়ে তারা প্রাণ হারাচ্ছে। এই সমস্যাটা কি? এগুলো কি আমরা সমাধান করতে পারছি না কেন? কম্বোচিয়ায় পারে, ভিয়েতনাম পারে, সিঙ্গাপুরের মতো একটা ছোট্ট সিটি, আপনার ফেনী শহরের মতো, তারা পারে, আমরা পারি না কেন? আমাদের সমস্যাটা কোথায়? এই সমস্যাগুলির মূলে যেতে হলেই কিন্তু আমাদের পাঠের প্রয়োজন আছে। সেই পাঠগুলি হচ্ছে আমাদের ইতিহাসটা পড়তে হবে, জানতে হবে। আমি যদি ইতিহাসটা না জানি, আমার ভূখণ্ডের মৃত্তিকার স্বভাব সম্বন্ধে আমি না জানি, আমার দেশের মানুষের ধর্মবিশ্বাস সম্বন্ধে না জানি, তাকে আমি কিভাবে, কি বাণী দিয়ে, কি কথা দিয়ে, কি আচরণ দিয়ে তাকে আমি সন্তুষ্ট করতে না পারি, সেটা আমার শিক্ষার অংশ।